প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে, সেট ও সেটের ফাংশন, সেই অধ্যায়টির সম্পর্কে আলোচনা করা হয়েছে। অধ্যায়টির একটি আংশিক প্রথম দিকে যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমি এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে এই অধ্যায়ের আমার ভিডিওর প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবে। অবশ্যই তোমরা সেটি অনুসন্ধান করে দেখে নেবে। প্রথমেই আমি যেটা আলোচনা করতে চলেছি সেটি হলো সেট। সেট কি? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। এটাই মূলত যদি বলা হয় সেট কি বা সেট কাকে বলে, তাহলে এই লাইনটা তোমরা এখান থেকে দিয়ে দেবে যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। যেমন নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিষয়ের 3টি পাঠ্য বইয়ের সেট, প্রথম 10টি বেজোড় সামগ্রিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, কোনো একটি বস্তুর সেট, শিক্ষার্থীদের সেট, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সেট ইত্যাদি। তুমি যে কোনো একটি বিষয় নিয়ে বলতে পারো এটি একটি সেট। যে 5টি টেবিল নিয়ে একটি সেট হতে পারে, অর্থাৎ কমপক্ষে একের অধিক থাকতে পারে। আবার শূন্য কিছুই না থাকলেও সেট হতে পারে। এটা যেমন আমরা স্বাভাবিক যে ফাঁকা সেট হতে পারে, যে বিষয়গুলো আমরা থাকবে। কিন্তু এখানে যেগুলো দেওয়া আছে তোমাদের প্রথমে বর্ণনার ভিতরে সহজভাবে যেটা বলা যায় যে তার ভিতরে কতগুলো উপাদান থাকবে এবং তাদেরকে সুসংজ্ঞায়িত বা একটি সাজানো থাকবে। এভাবেই যদি কোনো কিছু থাকে তাহলে তাদেরকে সেট বলা আছে। কিন্তু সেটের ভিতরে যে আরো প্রকারভেদ রয়েছে সেগুলো আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব কিছুই পরে। তাহলে সেটকে কি দিয়ে প্রকাশ করে? সেটকে আমরা দিয়ে আখ্যায়িত করি এক্স ওয়াই জেড দিয়ে, অর্থাৎ এখানে ডট 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 দেওয়া আছে, অর্থাৎ অন্য আরো বিষয়গুলো রয়েছে এ বি সি ডি ই এফ জি এইচ, তুমি যা মনে চাই তাই দিয়ে যে সেটকে সংজ্ঞায়িত করতে পারবে। যেমন আমরা যদি কয়েকটি বেজোড় সংখ্যার সেটকে বিবেচনা করতে পারি, এখানে কিন্তু এফ নাই। আমরা যদি বলতে পারি যে এফ ইকুয়াল, এই যে এফ সমান আমরা বলতে পারি যে যদি জোড় সংখ্যাগুলো বিবেচনা করি 2 4, এখানে কি বেজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা 2 4 6 8 এই 10 এই যে এটা একটা কিন্তু সেট হলো। আমি এখানে কি দিয়ে প্রকাশ করছি? এফ দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই যে এফ দিয়ে প্রকাশ করলাম এটা কিন্তু একটা সেট হয়ে গেল। তাহলে এইরকম এফ দিয়ে তুমি জি দিয়ে অনেক কথা ইংরেজি বর্ণমালা যে 26টি ডেটা রয়েছে তার ভিতর থেকে যে কোনো তুমি একটাকে নিতে পারো। যেমন এখানে বলছে যে 2 4 6 সংখ্যা 3টি সেট হলো এ ইকুয়াল 2 4 6। যে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। এলিমেন্ট বলা হয়, অর্থাৎ আমাদের কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে, কারণ আমরা পরবর্তীতে এলিমেন্ট বলবো, এই চিহ্নটাকে এলিমেন্ট দিয়ে আখ্যায়িত করবো। যেমন বি ইকুয়াল এ বি হলে বি সেটের উপাদান এ এবং বি উপাদান প্রকাশের জন্য এলিমেন্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি 2 এর একটি উপাদান, 4 এর একটি উপাদান, 6 এর একটি উপাদান। ঠিক আছে, এই জন্য বলা হবে কি যে 2 এলিমেন্ট অফ এ, অর্থাৎ 2 কি হবে? এর একটি উপাদান, এরকম বলা হবে। ঠিক আছে, এ কিন্তু বি এর একটি উপাদান, বি কিন্তু এই বি এর একটি উপাদান, এর জন্য বলা হবে কি যে এ বিলংস টু বি এবং পড়া হয় এ বি এর সদস্য এ বিলংস টু বি। ঠিক আছে, অর্থাৎ এই যে চিহ্নটা রয়েছে আমরা এটা এলিমেন্ট, কিন্তু আমরা যখন পড়বো তখন কি পড়বে যে বিলংস টু বলে নাম আখ্যায়িত করবো যে এ বিলংস টু বি, অর্থাৎ এ বি এর একটি উপাদান, বি এই বড় হাতের বি এর একটি উপাদান, এইভাবে বলতে হবে। অর্থাৎ বি বিলংস টু বি এবং বলা হয় বি বি এর সদস্য, এটা বলা হবে। উপরে বি সেটে সি উপাদান নাই, উপরে বি সেটে কি সি রয়েছে? আমাদের এই যে এ সমান বি সমান এ বি, সি কিন্তু উপাদান নাই, এই জন্য বলা হবে কি যে সি নট বিলংস টু বি, সি কি ডাজ নট বিলংস টু বি। নট বললেও নট বিলংস টু বি বললে হবে, বা তুমি যদি বলো যে ডাজ নট, ইংরেজি গ্রামার নিয়ম অনুযায়ী তুমি বলবে যে সি ডাজ নট বিলংস টু বি। যদি কোনো উপাদান আমাদের তার ভিতরে না থাকে, যদি কিন্তু পরবর্তী সেটাকে সংজ্ঞায়িত করতে বলা হয়, তাহলে আমরা এরকম বলবো যে সি ডাজ নট বিলংস টু বি, এইভাবে আমরা তাকে আখ্যায়িত করবো। সেট প্রকাশের পদ্ধতি, সেটের প্রকাশের পদ্ধতি দুটি রয়েছে, একটি হলো আমাদের তালিকা পদ্ধতি, অন্যটি হলো সেট গঠন পদ্ধতি। একটা তালিকা, অন্যটি কি হবে? গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতি দেখো, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী, এই যে দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট কিন্তু, অর্থাৎ তোমাদের এই যে এরকম ভাবে যে বন্ধনীটা তোমরা ব্যবহার করো সেই বন্ধনীটা এখানে দিবে, এই আবদ্ধ করা এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলিকে আলাদা করে। দেখতে পাচ্ছ এখানে আমাদের এই যে এইটি যদি আমরা কল্পনায় নিয়ে আসি, ধরে নিই উদাহরণস্বরূপ, তাহলে 2 এর পরে একটি কমা রয়েছে, 4 এর পরে একটি কমা রয়েছে, যদি আরো একাধিক উপাদান থাকতো তাহলে সেটাকে কমা দিতাম, কিন্তু সর্বশেষ যেটি থাকবে তার উপরে এখানে আর কমা হবে না, 6 এর পরে আর কি কমা এখানে দেওয়া লাগবে না, অর্থাৎ সর্বশেষ উপাদানের পরে প্রতিতে কমা দেওয়া লাগবে না, উপাদানের ভিতরে থাকতে হবে কমা দিতে হলে। আচ্ছা, তো কমা ব্যবহার করে উপাদানগুলিকে আলাদা করা হয়, যেমন এ ইকুয়াল এ কমা বি, বি ইকুয়াল 2 4 6, এখানে 2 4 6 এখানে দেওয়া রয়েছে। যেমন নীলা তিশা শুদ্ধ, অর্থাৎ সেট কি শুধুমাত্র বর্ণমালা আর সংখ্যা দিয়ে হবে না, এখানে কিন্তু অনেক কিছু নামও হতে পারে। ঠিক আছে, এই যে নীলা তিশা শুভ্র, অন্য বস্তু নাম দিয়ে দিতে পারে তুমি। যে সেট গঠন পদ্ধতি, এই পদ্ধতি সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানের নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে।
সেট গঠন পদ্ধতি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি, এই আকারে লেখা, এটাকে কি বলা হবে তালিকা পদ্ধতি। আর গঠন পদ্ধতিটা একটু মানে সংজ্ঞায়িত আকারে লেখা, তার বৈশিষ্ট্যগুলোকে একটু বিবেচনা করে লেখা। যেমন এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে, তাদের যে বৈশিষ্ট্যগুলো কি রয়েছে, তাদের কৌশলগুলো কি, তারা কোন কোন নিয়মগুলো মেনে চলছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে সেটের ভিতরে লিখবো। যেমন এখানে বলা আছে, যদি আমরা সেটের গঠন পদ্ধতিকে একটু লিখতে চাই, তাহলে এক্স, এই যে ফোটার দুটো রয়েছে, এই ফোটার দুটোকে জেনো পড়া হয়, যেটা আমরা একটু পরে পাচ্ছি, যে এক জন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, এক জন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। বি ইকুয়াল বলা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে সবকিছু, এক্স জন এক্স নবম শ্রেণীর 5 জন শিক্ষার্থী ইত্যাদি। অর্থাৎ এই যে চিহ্নটা রয়েছে এখানে, এই যে চিহ্নটা রয়েছে, এই চিহ্নটার নাম কি, যারা এরূপ জেনো বা সংক্ষেপে জেনো, শ্বাস ড্যাট, ইংরেজিতে বলা হবে কি শ্বাস ড্যাট। তুমি তিনটে বলতে পারবে, এরূপ জেনো বললেও হবে, জেনো বললে হবে, ইংরেজিতে যদি বলতে চাও শ্বাস ড্যাট বলবে তাও হবে। তাহলে এই চিহ্নটাকে আমরা কি বলবো, জেনো, সংক্ষেপে আমরা জেনো বলতে পারি। আচ্ছা, যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে, এই জন্য পদ্ধতিকে রুল মেথড বলা হয়। শর্ত বা উপাদান বা নিয়ম দেওয়া থাকে, এই জন্য কি বলবো, রুল মেথড বলবো, রুল মেথড। তাহলে এখন আমরা একটু দেখি, এ সমান এত দেওয়া রয়েছে, সেটকে গঠন পদ্ধতি প্রকাশ করো। এইরকম গঠন পদ্ধতি, এরকম তালিকা আমাদের বলবে যে নিচের কোনটি গঠন পদ্ধতি নিতে, নিচের কোনটি তালিকা পদ্ধতি বা গঠন পদ্ধতি দেওয়া থাকলে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলবে, বা তালিকা পদ্ধতি থাকলে গঠন পদ্ধতি নিয়ে যেতে বলবে। এই বৈশিষ্ট্যগুলো কিভাবে কি করতে হবে সেগুলো আমরা এখন দেখার চেষ্টা করবো। যে এ সমান যে 7 14, এই যে 7 14 21 28 দেওয়া রয়েছে, আমরা এই যে সংখ্যাগুলো রয়েছে সংখ্যাগুলো একটা বৈশিষ্ট্য বিবেচনা করি। দেখো এখানে সবগুলো কিন্তু 7-এর কি গুণিতক, সবগুলো কিন্তু কি 7-এর গুণিতক রয়েছে, এবং গুণিতক কিন্তু শেষ নাই, 7-এর সঙ্গে 100 গুণ করলে 700 হয়, সেটাও কিন্তু 7-এর একটা গুণিতক হয়। 1000 গুণ করলে 7000 হয়, সেটাও কিন্তু 7-এর একটা গুণিতক। কাজে আমাদের সর্বোচ্চ গুণিতক কত, এই যা দেওয়া রয়েছে তার ভিতরে 28। কাজে 28 অর্থাৎ 7 থেকে শুরু করে 28 পর্যন্ত গুণিতকগুলো রয়েছে, ঠিক আছে। এবং 7-এর গুণিতক এবং কত 28-এর বর্ণনা, সর্বোচ্চ কোন পর্যন্ত 28-এর বর্ণনা। তাই এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য। এই যে সংখ্যাগুলো রয়েছে, এই উপাদানগুলো কি সংখ্যাগুলো সবগুলো 7 দ্বারা ভাগ করা যায়, এই জন্য 7 দ্বারা বিভাজ্য বলা হচ্ছে। এবং 7-এর গুণিতক 28-এর বর্ণনায়, এই কথাগুলো আমরা এই সংকেতে লিখবো যে এর জন্য x 7-এর গুণিতক, এবং কত থেকে শুরু হয়েছে, 0 থেকে বড়। 7-এর গুণিতক কিন্তু 0 এর পরে 7 হয়, ঠিক আছে, 0 থেকে বড় হয়। 0 থেকে বড় x এর মান হবে, x দিয়ে সংজ্ঞায়িত করা আছে, এইগুলো উপাদানগুলোকে x আর নাম বলা আছে, যেগুলো কি x এর মান কোনগুলো হবে, এই যে গুণ x, এই শর্ত যারা মানবে সবগুলো x এর মান বা মানে সংখ্যা হবে। তাহলে এই x ধারণ করবে ওই মানগুলো, কোনগুলো 0 থেকে বড় যেগুলো রয়েছে, এবং 28 থেকে ছোট বা 28 সমান যেগুলো রয়েছে। তাহলে এখানে রয়েছে 7 14 20, এই যে 21 রয়েছে, 28 রয়েছে, এখান থেকে আমরা এগুলো দিয়ে দেবো। তাহলে এই যা যে আলোচনাগুলো, যে কৌশল বা বৈশিষ্ট্যগুলো ছিল, তাকে আমরা একটা লাইনের ভিতরে নিয়ে আসলাম। এটা হচ্ছে কি আমাদের গঠন পদ্ধতি প্রকাশ করা, ঠিক আছে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো যা থাকবে সেগুলো কিন্তু সংকেত দিয়ে রাখবো। তুমি যদি এখানে এটাকে অন্য এইভাবে না লিখে, যদি আমি এখানে লিখতাম যে 7 দিয়ে, এখানে বলতাম যে এইভাবে, অর্থাৎ 7 থেকে শুরু করে x লেস দ্যান ইকুয়াল 20, এটা কিন্তু চলবে। কারণ এখানে আমাদের সর্বোচ্চ কত থেকে 7 সহ বলছে, এই যে লেস দ্যান ইকুয়াল এরকম চিহ্নটা থাকলে বলছে যে এই প্রান্তের এইটা সহ, এইটা থাকলে বলছে যে এই প্রান্তের এটা সহ, দুই মতো দুটো। কাজে আমরা কিন্তু এই পদ্ধতি প্রকাশ, এইটুকুর পরিবর্তে যদি আমরা এইটুকু লিখে দিই তাও কিন্তু চলবে আমাদের, ঠিক আছে, এইটুকু লিখলে আমাদের হবে। এখন চলে যাচ্ছি উদাহরণ 2-এ। এখানে বলছে যে b সমান x জন x 28-এর গুণনীয়ক, সেটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করে। তালিকা পদ্ধতি কিভাবে প্রকাশ করতে হবে, 28-এর গুণনীয়কগুলো হবে x এর মান, ঠিক আছে। 28-এর গুণনীয়ক কোনগুলো, গুণনীয়কগুলো বের করতে গেলে দেখো, আমরা যদি গুণনীয়কগুলো আমাদের মুখস্থ থাকবে না সর্বদাই, তারপরে এই 28 সংখ্যাটি লিখে নিলাম, 1 গুণ আমরা এই 28 লিখলাম। এবার যদি এর সঙ্গে আমরা যদি 2 গুণ করে দিই, 2 গুণ 14 পাই। এবার যদি আমরা 3 পাই, 3 গুণ, আমরা 3 দিয়ে কি 28কে ভাগ করা যায় না, 4 দিয়ে যদি গুণ করি 4 7 28 পাই। আবার যদি 5 দিয়ে 28কে ভাগ করা যায় না, 6 দিয়ে ভাগ করা যায় না, 7 দিয়ে দিলে এই 4 ফিরে আসে। 7-এর পরে যে এরপরে 8 9 10 11 12 13 দিয়ে আর ভাগ করা যায় না 28কে, এই জন্য 14 দিয়ে ভাগ করে যায়, 14 দিলে 2 ফিরে আসে, এর জন্য আর আমাদের লাগবে না। অর্থাৎ যখন এই প্রান্তেরটা দিলে এই প্রান্তেরটা ফিরে আসে, তখন আর আমাদের এইভাবে বের করা লাগবে না। তাহলে আমরা গুণনীয়ক কোনগুলো পাচ্ছি, 1 2 4 7 14 28, যেটা হচ্ছে 1 2 4 7 14 28। তোমরা কিন্তু এই কোশ্চেনটা অবলম্বন করতে পারো। তাহলে 28-এর গুণনীয়কগুলো এত। তাহলে b সমান, এই যে গুণনীয়কগুলো একটু আমরা সাজিয়ে দেব, যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 1 2 4 7 14 28, এগুলো আমরা লিখে দিলাম, এর ভিতরে হয়ে গেল। উদাহরণ 3-এ চলে যাচ্ছি। 3-এ বলছে যে c সমান x জন x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 18, সেটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। এখানে শর্ত কি দিয়েছে, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 ইত্যাদি সংখ্যাগুলো হবে। কিন্তু কোনগুলো হবে, যে সংখ্যাগুলোর বর্গ করলে 28 এর চাইতে ছোট হবে, শর্ত এখানে দিয়ে দিয়েছে। অর্থাৎ যে সংখ্যাগুলো আমরা x স্কয়ার অর্থাৎ বর্গ করব, ওই সংখ্যাগুলো x এর মান হবে 1 2 3 4 5, এগুলো হবে, কিন্তু কোন পর্যন্ত যাবে। আর যে সংখ্যাগুলো বর্গ করলে আমরা 28 এর চাইতে ছোট একটি মান পাবো, সেই মানগুলো আমরা এখানে মানে এই সি সেটের অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখি আমাদের যে 1 2 3 4 5 ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আমরা এগুলো জানি।
এখন ওইগুলোর ভিতর থেকে আমরা মান বসে দেখবো এবার এক্স স্কয়ার হিসেবে। তাহলে x = 1 হলে x স্কয়ার সমান 1 স্কয়ার সমান 1, 2x এ 2 হলে 2 স্কয়ার সমান 4, তাহলে 3 হলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি, 4 হলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি, তাহলে 5 হলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি, যা 28 এর বড়, যা কি 25 কি 5 এর চাইতে এখানে কি বলছে 18 এর চেয়ে বড়, তাই না? যখন আমরা এই যে 4 ছিল, 4 এর স্কয়ার 16 পেয়েছিলাম, এই 16 কিন্তু এই যে 16 এটা কিন্তু আমাদের 18 থেকে ছোট ছিল, ঠিক আছে? 18 থেকে ছোট ছিল, কিন্তু যখন আমরা 5 দিয়েছি তখন আমরা কত পেয়েছি 25। তখন আমরা এটা কিন্তু কি আমাদের এটা কি 28 থেকে ছোট হয়েছে? কখনোই হয়নি। তাহলে এটা কি হবে 28 থেকে যদি ছোট হয় না তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে না, ঠিক আছে? এজন্য নট লেস দ্যান ইকুয়াল দিয়ে নট লেস দ্যান দিয়েছি। তাহলে এটা যদি 28 থেকে 18 থেকে ছোট হচ্ছে না, এই কারণে এই মানটি আমাদের গ্রহণযোগ্যতা পাচ্ছে না, এই মানটি আমরা কি নিতে পারছি না, তাহলে এটা বাদ। তাহলে শর্ত অনুসারে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যা কি হবে 1 2 3 এবং 4। তাহলে নির্ণয় সেট সি ইকুয়াল আমাদের যে মানগুলো পেয়েছি আমরা সেই মানগুলো নেব, বা কোন কোন মান ধনাত্মক কোন মানগুলোর জন্য আমরা এইগুলো বিবেচনা করতে পারি। দেখো এখানে কিন্তু আমি শূন্য নাই, শূন্য কি শূন্য কিন্তু নিরপেক্ষ একটি সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা বলতো, আমাদের যদি এখানে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা না বলে শুধুমাত্র পূর্ণ সংখ্যা বলতো, ঠিক আছে, তখন কিন্তু আমি শূন্য এখানে কিন্তু শূন্য দিয়ে দিতাম, কিন্তু এখানে বা অনির্ণাত্মক সংখ্যা বলতো তখন কিন্তু দিতাম। কিন্তু যখন আমাদের এখানে শুধু ধনাত্মক বলতে তখন কিন্তু 1 থেকে শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা 1 থেকে শুরু করে আমাদের যে গ্রহণযোগ্য মানগুলো আমরা পেয়ে গেছি সেই গ্রহণযোগ্য মান বা যে মানের জন্য আমাদের এই শর্তটা মেনে চলে যে x স্কয়ার এই x স্কয়ার লেস দ্যান 18, এই শর্তটা যে মানের জন্য মেনে চলবে সেই মানগুলোই হবে এর গ্রহণযোগ্যতা মান, গ্রহণযোগ্য মান মানে অর্থাৎ নির্ণয় সেট সি বলা। তো এটি ছিল আমরা এই সর্বশেষ ভিডিওটি সর্বশেষ পর্যায়ে। আমরা পরবর্তী যে কাজ রয়েছে এই কাজটি নিয়ে আমরা অন্য একটি ভিডিও তৈরি করবো, ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এবং এই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো সর্বশেষ তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী দিনে একটি যোগ্য নাগরিক হিসেবে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে ঠেলে ওঠে তোমরা, এবং এই ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।